আজকে আমরা অঙ্কের একটি নতুন চ্যাপ্টার আরম্ভ করব, যে চ্যাপ্টারটি হচ্ছে বৃত্ত। 10 নম্বর চ্যাপ্টার। বৃত্ত প্রথম আমাদেরকে জানতে হবে যে বৃত্ত মানে কি। বৃত্ত বলতে আসলে আমরা কী বুঝি। তো বৃত্তের সংজ্ঞা আমরা আগেও পেয়েছি, যে আমরা জানি যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত বিন্দুগুলোর সমষ্টিকে বলা হয় বৃত্ত। যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থিত যে বিন্দু সেই বিন্দুগুলোর সমষ্টিকে বলা হয় বৃত্ত। ঠিক আছে? মনে করো এই নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট দূরে অবস্থিত এই বিন্দুগুলো, তখন এই বিন্দুগুলোর সমষ্টি হবে বৃত্ত। সাধারণত বৃত্তকে আমরা এইভাবে অঙ্কন করি কম্পাসের সাহায্যে। তো এই যে লাইন, এই লাইনের মধ্যে অসংখ্য বিন্দু আছে, অর্থাৎ অসংখ্য বিন্দু একত্রিত হয়ে এই লাইনটি গঠিত হয়েছে, এবং এই লাইনের মধ্যে অবস্থিত বিন্দুগুলো প্রত্যেকটি এই নির্দিষ্ট বিন্দু থেকে একই দূরত্বে অবস্থিত, সমান সমান দূরত্বে অবস্থিত। মনে করো এখানে যদি একটি বিন্দু আমরা চিহ্নিত করি, এই বিন্দুটি এই নির্দিষ্ট বিন্দু থেকে যতটুকু দূরে অবস্থিত, এখানে অন্য একটি বিন্দু যদি নেই, তাহলে সেই বিন্দুটিও এই নির্দিষ্ট বিন্দু থেকে একই দূরত্বে অবস্থিত। এখন আমরা দেখলাম যে বৃত্ত হলো একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থিত কয়েকটি বিন্দুর সমষ্টি। এই যে লাইন, এই লাইনটা হচ্ছে বৃত্ত। এখানে এই সম্পূর্ণটি কিন্তু বৃত্ত নয়, বৃত্ত হচ্ছে কেবল এই লাইনটি। এবং আমরা আগে দেখেছিলাম যে একটি বৃত্ত যখন একটি সমতলে অঙ্কন করা হয়, তখন এই সমতলটি 3 ভাগে বিভক্ত হয়। একটি হচ্ছে বৃত্তের অন্তস্থ অংশ, এই লাইনের ভিতরের অংশটি হচ্ছে অন্তস্থ, লাইনের বাইরের অংশটি হচ্ছে বহিস্থ অংশ, এবং এই লাইনটি হচ্ছে বৃত্ত। যখন একটি সমতলে, যে কোনো একটি সমতলে একটি বৃত্ত অঙ্কন করা হয়, তখন সেই সমতলটি 3 ভাগে বিভক্ত হয় এই বৃত্তের দ্বারা। একটি হয় অন্তস্থ অংশ, একটি বহিস্থ অংশ, এবং একটি হলো বৃত্ত। তো এই লাইনটি হচ্ছে বৃত্ত। এখানে অসংখ্য বিন্দু আছে, এবং প্রতিটি বিন্দুই এই নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত। এখন এই যে নির্দিষ্ট বিন্দু থেকে এই বৃত্তে অবস্থিত বিন্দুগুলো সমান সমান দূরত্বে অবস্থিত, সেই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় বৃত্তের কেন্দ্র। ঠিক আছে? এবং এই নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তে অবস্থিত যে কোনো বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা বলি ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র এবং বৃত্তস্থ যে কোনো বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, সেটিকে বলা হয় ব্যাসার্ধ। আর বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়া একটি রেখা, যার 2টি প্রান্ত বিন্দু বৃত্তে অবস্থিত, সেই রেখাটিকে বলা হয় বৃত্তের ব্যাস। সেই রেখাটিকে বলা হয় বৃত্তের ব্যাস। এবং যদি কোনো রেখা বৃত্তের 2টি বিন্দুকে স্পর্শ করে, অর্থাৎ 2টি বৃত্তে অবস্থিত যে কোনো 2টি বিন্দু সংযোগকারী যে রেখা, সেই রেখাটি হলো বৃত্তের যা। এগুলো তোমরা আগেই জানো, তথাপিও আমি একবার বলে দিলাম সংক্ষেপে, একেবারে সংক্ষেপে আমি বলে দিলাম। এখানে এই তোমাদের ক্লাস 10-এর 10 নম্বর চ্যাপ্টার, বৃত্ত চ্যাপ্টারে যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়গুলো হলো বৃত্তের স্পর্শক এবং বৃত্তের ছেদক। এখানে বিশেষ করে বৃত্তের স্পর্শক নিয়ে আলোচনা করা হয়েছে।
তাহলে এখন বৃত্তের স্পর্শক সেটা কিন্তু আমাদের কাছে ক্লাস 10-এর জন্য নতুন। তাহলে এখন আমরা বৃত্তের স্পর্শক মানে কি সেটা আমাদেরকে জানতে হবে। বৃত্তের স্পর্শক, দেখো আমি এখানে একটি বৃত্ত অঙ্কন করলাম, একটি বৃত্তের রাফ চিত্র আমি অঙ্কন করলাম। অ্যাকচুয়ালি বৃত্ত কিন্তু পেন্সিল এবং কম্পাসের সাহায্যে অঙ্কন করতে হয়। যাই হোক, এখানে আমি একটি বৃত্ত অঙ্কন করলাম, একটি বৃত্তের আমি রাফ চিত্র অঙ্কন করলাম। এখন মনে করো আমি এখানে একটি রেখা অঙ্কন করলাম, আমি একটি রেখা অঙ্কন করলাম। এই রেখাটি এই বৃত্তকে এখানে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করেছে এবং রেখাটি বৃত্তের ভিতর দিয়ে কিন্তু যায়নি, বৃত্তের বাইরের দিকে বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে গেছে। তখন যদি কোনো রেখা বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে, সেই রেখাটিকে বলা হয় বৃত্তের স্পর্শক। তাহলে এখানে এই রেখাটি যেহেতু বৃত্তকে একটি মাত্র বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই রেখাটি হবে বৃত্তের স্পর্শক। কিন্তু যদি রেখাটি এইভাবে যায়, বৃত্তের ভিতর দিয়ে যায়, তাহলে কি হবে? এখানে রেখাটি বৃত্তের বাইরের দিকে গেছে, এখানে কি হয়েছে? এখানে রেখাটি বৃত্তের ভিতর দিয়ে গেছে এবং বৃত্তের ভিতর দিয়ে যখন একটি রেখা যাবে, তখন এই রেখাটি বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করবে? দুইটি বিন্দুতে ছেদ করবে। এই একটি বিন্দুতে ছেদ করেছে এবং এখানে একটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে যদি কোনো রেখা একটি বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে, তাহলে বৃত্তটির ভিতর দিয়ে রেখাটি যাবে, তখন এই রেখাটিকে বলা হবে বৃত্তের ছেদক। তখন আর সে স্পর্শক হবে না, তখন হবে সে বৃত্তের ছেদক। মানে স্পর্শক হতে গেলে বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতে স্পর্শ করতে হবে, তখনই হবে বৃত্তের স্পর্শক। আর যদি বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে, তাহলে সেক্ষেত্রে সেই রেখাটি হবে বৃত্তের ছেদক, সেটা কিন্তু স্পর্শক হবে না। এখন এই স্পর্শক বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করেছে, সেই বিন্দুটিকে বলা হয় স্পর্শবিন্দু। স্পর্শবিন্দু। তাহলে দেখো এখানে এই যে স্পর্শবিন্দু, সেই বিন্দুটি স্পর্শক এবং বৃত্তের সাধারণ বিন্দু। মানে বিন্দুটি স্পর্শকের উপর অবস্থিত, আবার বৃত্তের উপরও অবস্থিত। বৃত্ত এবং স্পর্শক উভয়ের উপর অবস্থিত সাধারণ বিন্দুটি হলো স্পর্শবিন্দু। এখন আমরা স্পর্শক চিনতে পারলাম, স্পর্শবিন্দু চিনতে পারলাম। এখন দেখো আমরা স্পর্শকের সংজ্ঞা দেখলাম যে রেখা বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতে স্পর্শ করে, সেটি হবে বৃত্তের স্পর্শক। এখন প্রশ্ন হলো যে একটি বৃত্তে কয়টি স্পর্শক অঙ্কন করা যেতে পারে? এরকম বৃত্তের স্পর্শক কয়টি হতে পারে? তো যেহেতু স্পর্শক বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে, এখানে বৃত্তের উপর অবস্থিত বিন্দু কয়টি আছে? অসংখ্য বিন্দু আছে। বৃত্তের উপর অসংখ্য বিন্দু অবস্থিত আছে। তাহলে আমরা যদি প্রত্যেকটি বিন্দুকে স্পর্শ করে একটি রেখা অঙ্কন করি, তাহলে রেখাটি একটি স্পর্শক হবে। তাহলে এখানে দেখো আমি এই বিন্দু দিয়ে যদি একটি রেখা অঙ্কন করি এইভাবে, তাহলে এটিও একটি স্পর্শক হবে। এই বিন্দু দিয়ে যদি আমি একটি রেখা অঙ্কন করি যাতে কেবলমাত্র এই বিন্দুতে স্পর্শ করে, তাহলে এটিও হবে একটি স্পর্শক। এইভাবে প্রতিটি বিন্দুতে বৃত্তের উপর অবস্থিত যে বিন্দু, অসংখ্য বিন্দু, প্রত্যেকটি বিন্দুকে স্পর্শ করে একটি করে রেখা অঙ্কন করা যাবে। তাহলে যেহেতু বৃত্তের উপর অসংখ্য বিন্দু অবস্থিত, সুতরাং একটি বৃত্তের অসংখ্য স্পর্শক অঙ্কন করা যেতে পারে। অসংখ্য স্পর্শক অঙ্কন করা যেতে পারে। এখন দেখো এখানে মনে করো
আমি আবার একটি বৃত্তের রাফ একটা চিত্র অঙ্কন করলাম। এখন আমি এখানে যদি একটি স্পর্শক অঙ্কন করি, এই বিন্দুতে আমি একটি স্পর্শক অঙ্কন করেছি। আবার এই বিন্দুর ঠিক বিপরীত দিকের একটি বিন্দুতে যদি আমি আরও একটি স্পর্শক অঙ্কন করি, তাহলে কি হবে? এই দুইটি স্পর্শক পরস্পর সমান্তরাল হবে। মনে করো এই স্পর্শককে আমি নাম দিলাম এবি এবং এই স্পর্শককে নাম দিলাম আমি সিডি। তাহলে একটি বৃত্তের ক্ষেত্রে যদি আমরা বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দুর ঠিক বিপরীত দিকের বিন্দুতে যদি একটি স্পর্শক অঙ্কন করি, তাহলে এই দুইটি বিপরীত দিকে অবস্থিত দুইটি বিন্দুতে অঙ্কন করা স্পর্শক দুইটি পরস্পর সমান্তরাল হবে। কিন্তু এখানে এবি স্পর্শকের সমান্তরাল করে আর কি কোনো স্পর্শক অঙ্কন করা যাবে? নিশ্চয়ই না, কারণ এই বিন্দুটির ঠিক বিপরীত দিকে অবস্থিত একটিমাত্র বিন্দুই আছে। এখন আমরা যদি অন্য কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করি, তাহলে সেটা কখনো এবি এর সমান্তরাল হবে না। কিন্তু এই বিন্দুতে আমরা যে স্পর্শক অঙ্কন করেছি, এই বিন্দুর ঠিক বিপরীত দিকে এখানে যদি আমরা এই বিন্দুতে যদি একটি স্পর্শক অঙ্কন করি, তাহলে এই দুইটি স্পর্শক আবার পরস্পর সমান্তরাল হবে। সুতরাং একটি বৃত্তের ক্ষেত্রে পরস্পর সমান্তরাল স্পর্শকের সংখ্যা সর্বাধিক হবে দুইটির চেয়ে বেশি পরস্পর সমান্তরাল স্পর্শক কিন্তু একটি বৃত্তের ক্ষেত্রে আমরা অঙ্কন করতে পারবো না। এবং তাহলে এখন আমরা বৃত্তের স্পর্শক সম্পর্কে মোটামুটি জানতে পারলাম, স্পর্শকের সংজ্ঞা জানতে পারলাম, একটি বৃত্তের ক্ষেত্রে কতটি স্পর্শক অঙ্কন করা যেতে পারে, বা যদি একটি বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে কোনো রেখা, তাহলে সে রেখাটি স্পর্শক হবে না, সেটি আমরা জানতে পারলাম। এবং একটি বৃত্তের ক্ষেত্রে পরস্পর সমান্তরাল স্পর্শকের সংখ্যা সর্বাধিক দুইটি হবে, সেটাও আমরা জানলাম। এবং স্পর্শক বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতে ছেদ করবে, আর ছেদক বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করবে। এই মোটামুটি আমরা স্পর্শক সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। এখন তোমাদের বইতে একটি উপপাদ্য দেওয়া আছে, সেই উপপাদ্যটি এখন আমরা প্রমাণ করব। উপপাদ্য নম্বর হচ্ছে 10.1। এখানে একটি উপপাদ্য দেওয়া আছে, উপপাদ্য 10.1। এই উপপাদ্যটি আমরা প্রমাণ করব। তো উপপাদ্যতে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব। একটি বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, মানে বৃত্তের তো ব্যাসার্ধ অনেকগুলো হতে পারে, অসংখ্য ব্যাসার্ধ হতে পারে। তো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানে স্পর্শ বিন্দু মধ্য দিয়ে যাওয়া যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ এবং বৃত্তের স্পর্শক পরস্পরের লম্ব, একটি অন্যটির উপর লম্বভাবে অবস্থিত। তাহলে এই উপপাদ্যটি এখন আমরা প্রমাণ করব। তো উপপাদ্যটি প্রমাণ করার জন্য প্রথম আমরা কি করতে হবে? বৃত্ত অঙ্কন করতে হবে। আমি প্রথম বৃত্ত অঙ্কন করব উপপাদ্যটি প্রমাণ করার জন্য। তো বৃত্ত আমরা কম্পাসের সাহায্যে অঙ্কন করি। আমরা সবসময় বৃত্ত কিন্তু কম্পাসের সাহায্যে অঙ্কন করি। তো দেখো, আমি এখানে রাফভাবে চিত্রটি অঙ্কন করব, কারণ আমার কাছে যদিও কম্পাস আছে, কিন্তু এই কম্পাসের সাহায্যে এখানে এই হোয়াইট বোর্ডে অঙ্কন করাটা একটু অসুবিধাজনক, কারণ এখানে কম্পাসের যে নিডিল, সেই নিডিলটাকে এখানে
ফিক্সড করে রাখতে হবে এবং সেটার সাপেক্ষে সেই নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে আমরা এইভাবে কম্পাস পেন্সিলটাকে চতুর্দিকে টানতে হবে। কিন্তু এক্ষেত্রে এখানে দেখো আমার এই কম্পাসের যে নিডল সেটা এখানে স্লিপ করবে, সুতরাং সঠিকভাবে অঙ্কন করতে একটু অসুবিধা হবে, তাই আমি রাফ চিত্র অঙ্কন করে নেব। তোমরা কিন্তু খাতায় এই বৃত্তগুলো পেন্সিল এবং কম্পাসের সাহায্যে অঙ্কন করবে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ হলো, যেহেতু এখানে আমরা বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব এই উপপাদ্যটি প্রমাণ করব, তাহলে বৃত্তের স্পর্শক লাগবে, বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লাগবে। সেজন্য প্রথমে আমরা বৃত্ত অঙ্কন করব। প্রথমে আমরা একটি বৃত্ত অঙ্কন করব। এই মনে করো আমি একটি বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তের অবশ্যই একটি কেন্দ্র থাকবে। তাহলে আমি এখানে বৃত্তের কেন্দ্রকে নাম দিয়ে দিলাম ও। এখন এই বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব, তাহলে এই বৃত্তের স্পর্শক অঙ্কন করতে হবে এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ অঙ্কন করতে হবে। তাহলে এখানে আমি কি করব, দেখো বৃত্তের স্পর্শক অঙ্কন করব। স্পর্শক আমরা জানি যে বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে যে রেখা, সেই রেখাটি হচ্ছে বৃত্তের স্পর্শক। তখন আমি বৃত্তের স্পর্শক অঙ্কন করব এখানে স্কেল দিয়ে। স্কেলটি তুমি এমনভাবে স্থাপন করবে যাহাতে বৃত্তের উপর একটি মাত্র বিন্দুতে এইভাবে পেন্সিল টাচ করে। তো এইভাবে পেন্সিল তুমি প্রথমে বসিয়ে তারপর স্কেলটিকে এভাবে লাগাবে, ঠিক আছে? লাগিয়ে তারপর রেখাটি অঙ্কন করবে। তখন স্পর্শক অঙ্কন হয়ে যাবে। এখানে তোমার খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে যদি এই রেখাটি বৃত্তকে দুইটি বিন্দুতে স্পর্শ করে বা বৃত্তের ভিতর দিয়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা স্পর্শক হবে না, সেটা ছেদক হয়ে যাবে। আমরা আগেই সংজ্ঞা পেয়েছি। তাহলে এখানে আমরা কি করলাম, একটি স্পর্শক অঙ্কন করলাম, অকেন্দ্রীয় বৃত্তের বা মানে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করলাম। এই স্পর্শকের একটি নাম আমরা দিয়ে দিলাম, মনে করো এক্স ওয়াই। এক্স ওয়াই একটি স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এখানে স্পর্শ বিন্দু হচ্ছে এই বিন্দু। তাহলে এই বিন্দু দিয়ে যাওয়া ব্যাসার্ধ, ব্যাসার্ধের সঙ্গে আমরা জানি যে বৃত্তের কেন্দ্র এবং বৃত্তে অবস্থিত যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে বা বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তে অবস্থিত বিন্দু পর্যন্ত টানা রেখা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে এই যে স্পর্শ বিন্দু, এই স্পর্শ বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত আছে, সুতরাং বৃত্তের কেন্দ্র এবং এই স্পর্শ বিন্দু যদি আমরা সংযোগ করি তাহলে আমরা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে আমরা একটি ব্যাসার্ধ অঙ্কন করলাম, যে ব্যাসার্ধটি বৃত্তের স্পর্শ বিন্দুগামী। স্পর্শ বিন্দুগামী। এখন এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের একটি নাম দিয়ে দেব। তাহলে মনে করো এখানে স্পর্শ বিন্দুর নাম হলো পি। স্পর্শ বিন্দুকে আমরা পি ধরলাম। এখন এই পি বিন্দুগামী ব্যাসার্ধ হলো অপি। তাহলে প্রমাণ করতে হবে অপি এক্স ওয়াই এর উপর লম্ব, কারণ এক্স ওয়াই হচ্ছে স্পর্শক এবং অপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব, অর্থাৎ এক্স ওয়াই এবং অপি পরস্পরের লম্ব, মানে অপি এক্স ওয়াই এর উপর লম্ব, সেটা প্রমাণ করতে হবে। তো প্রথম আমরা যে চিত্র অঙ্কন করেছি সেটা লিখতে হবে। এখানে কি করেছি আমরা, অকেন্দ্রীয় বৃত্তে বা অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটি স্পর্শক আমরা ধরেছি এক্স ওয়াই, যার স্পর্শবিন্দু হলো পি এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হলো অপি। তাহলে আমরা লিখব, মনে করি অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক
এক্স ওয়াই। কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স ওয়াই এবং OP বৃত্তটির স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। OP বৃত্তটির স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ প্রমাণ করিতে হইবে কি প্রমাণ করিতে হইবে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব, অর্থাৎ এক্স ওয়াই এবং OP পরস্পরের লম্ব, মানে OP এক্স ওয়াই এর উপর লম্ব। তাহলে প্রমাণ করিতে হইবে OP লম্ব এক্স ওয়াই। ঠিক আছে, OP এক্স ওয়াই এর উপর লম্ব, সেটা আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণ এখানে এটি প্রমাণ করার জন্য আমরা কি করব, এই যে বৃত্তের স্পর্শক এক্স ওয়াই, সেই স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া অন্য যে কোনো একটি বিন্দু আমরা এখানে নেব। মনে করো এখানে একটি বিন্দু আমরা নিয়েছি, বিন্দুটির নাম দিলাম কিউ, এবং বৃত্তের কেন্দ্র এবং এই স্পর্শকের উপর অবস্থিত বিন্দু কিউ, এই দুইটিকে আমরা সংযোগ করব, অর্থাৎ ও কিউ সংযোগ করব। ও কিউ আমরা সংযোগ করেছি। তাহলে এখানে আমরা কি লিখব, প্রমাণে আমরা লিখব যে বৃত্তের স্পর্শক এক্স ওয়াই এর উপর যে কোনো একটি বিন্দু কিউ লয়। বৃত্তের স্পর্শক এক্স ওয়াই এর উপর যে কোনো একটি বিন্দু কিউ লয় এবং ও কিউ যোগ করে। বৃত্তের স্পর্শক এক্স ওয়াই এর উপর একটি বিন্দু কিউ নিয়েছি এবং ও থেকে কিউ আমরা সংযোগ করেছি। এখন এই যে কিউ বিন্দুটি আমরা স্পর্শকের উপর নিলাম, এই কিউ বিন্দুটি কোথায় অবস্থিত, বৃত্তের ভিতরে না বৃত্তের উপর না বৃত্তের বাইরে অবস্থিত? এটা অবশ্যই বৃত্তের বাইরে। ঠিক আছে, কিউ বিন্দুটি অবশ্যই বৃত্তের বাইরে অবস্থিত থাকবে, কারণ যদি কিউ বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত হয়, কিউ বিন্দুটি যদি বৃত্তের ভিতরে অবস্থিত হয়, তাহলে এই এক্স ওয়াই রেখাটি বৃত্তের স্পর্শক হবে না, বরং ছেদক হবে। কীভাবে দেখো, এই মনে করো একটি বৃত্ত, এই মনে করো বৃত্তের স্পর্শ বিন্দু পি, আর কিউ বিন্দুটি মনে করো এখানে আছে। তখন কিউ বিন্দুটি যদি এক্স ওয়াই এর উপর অবস্থিত হয়, তাহলে এক্স ওয়াই রেখাটি এইভাবে যেতে হবে, তখন এক্স ওয়াই রেখা বৃত্তের ভিতর দিয়ে চলে যাবে, আর সেক্ষেত্রে বৃত্তকে দুইটি বিন্দুতে এক্স ওয়াই রেখাটি স্পর্শ করবে। সুতরাং বৃত্তকে দুইটি বিন্দুতে স্পর্শ করে যে রেখা, সেই রেখাটি স্পর্শক হয় না, বরং ছেদক হয়।
তাহলে এখানে যেহেতু এক্স ওয়াইকে আমরা স্পর্শক হিসাবে অঙ্কন করেছি, এখন এক্স ওয়াইয়ের উপর যে বিন্দু কিউ আমরা নিয়েছি সেই বিন্দুটি অবশ্যই বৃত্তের বাইরে অবস্থিত থাকবে, সেটা বৃত্তের ভিতরে অবস্থিত থাকবে না। কারণ যদি বৃত্তের ভিতরে অবস্থিত হয় তাহলে এক্স ওয়াই বৃত্তের একটি ছেদক হবে, স্পর্শক হবে না। তাহলে এখানে আমরা লিখব অতএব কিউ বিন্দুটি অবশ্যই বৃত্তের বাইরে অবস্থিত। কারণ যদি কিউ বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত হয় তবে এক্স ওয়াই অকেন্দ্রীয় বৃত্তের স্পর্শক হবে না, বরং ছেদক হবে। কিন্তু এখানে এক্স ওয়াই স্পর্শক আমরা ধরেছি, তাহলে সেটি তো ছেদক হতে পারে না, সেজন্য তার উপর অবস্থিত বিন্দুগুলো বৃত্তের বাইরে অবস্থিত থাকবে। একমাত্র এই স্পর্শ বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত থাকবে, কারণ স্পর্শবিন্দু এবং কারণ বৃত্তের স্পর্শক এবং বৃত্তের উপর অবস্থিত সাধারণ যে বিন্দু সেই বিন্দুটি হচ্ছে স্পর্শবিন্দু। সুতরাং স্পর্শবিন্দুটি বৃত্তের উপরই অবস্থিত থাকবে। আর স্পর্শবিন্দু ছাড়া যে কিউ বিন্দু আমরা ধরেছি সেই কিউ বিন্দুটি অবশ্যই বৃত্তের ভিতরে থাকবে। তাহলে এখন দেখো, যদি এই কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হয় তাহলে কেন্দ্র থেকে এই কিউ বিন্দুর যে দূরত্ব অকিউ, এই অকিউ কেন্দ্র থেকে স্পর্শবিন্দুর দূরত্ব অপি এর তুলনায় অবশ্যই বড় হবে। ঠিক আছে, অর্থাৎ অকিউ গ্রেটার দেন অপি। মানে এখানে দেখো কেন হচ্ছে, কারণ এখানে কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, তাহলে কেন্দ্র থেকে এই বৃত্তের বাইরে অবস্থিত বিন্দুর যে দূরত্ব সেই দূরত্ব এবং কেন্দ্র থেকে বৃত্তের উপর অবস্থিত বিন্দুর দূরত্ব, এই দুইটির মধ্যে অবশ্যই এই দূরত্বটি কম হবে। কারণ এখানে কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত রেখা টানা হয়েছে, আর এখানে কেন্দ্র থেকে বৃত্তের বাইরে একটি বিন্দু পর্যন্ত রেখাটি টানা হয়েছে। সুতরাং অকিউ বড় হবে, অপি ছোট হবে। তাহলে আমরা লিখতে পারবো, যেহেতু কিউ বিন্দুটি অবশ্যই বৃত্তের বাইরে অবস্থিত, তাহলে কি হবে, অতএব অকিউ গ্রেটার দেন অপি, অপি এর চাইতে অকিউ বড় হবে। এখন এক্স ওয়াই এর উপর একটি বিন্দু আমরা কিউ নিয়েছি, আর পি বিন্দু ছিল স্পর্শবিন্দু। এই স্পর্শবিন্দু পি ছাড়া এক্স ওয়াই স্পর্শকের উপর এই বিন্দুটাকে আমরা কিউ হিসাবে নিয়েছি। এই বিন্দুটাকে না নিয়ে পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু যদি আমরা এক্স ওয়াই এর উপর নেই, অর্থাৎ এক্স ওয়াই এর উপর অবস্থিত বিন্দুগুলোর মধ্যে পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু যদি লই, তাহলে সেই বিন্দুটির দূরত্ব কেন্দ্র থেকে সবসময় অপি এর তুলনায় বেশি হবে। অর্থাৎ এক্স ওয়াই এর উপর অবস্থিত যে কোনো বিন্দুর জন্য, পি বিন্দু ছাড়া এক্স ওয়াই এর উপর অবস্থিত যে কোনো বিন্দুর জন্য এই উক্তিটি সত্য। যে কোনো বিন্দুকে আমরা, মনে করো এখানে একটি বিন্দুকে যদি আমরা কিউ লই, তাহলে এই অকিউ হবে অপি এর চাইতে বড়। তাহলে আমরা লিখতে পারবো যে এখন
পি বিন্দু ছাড়া XY এর উপর অবস্থিত অন্য যে কোনো বিন্দুর জন্য ইহা সত্য। ইহা সত্য বলতে কি সত্য, মানে XY এর পর পি বিন্দু ছাড়া যদি অন্য যে কোনো বিন্দু লই তাহলে সেই বিন্দুর দূরত্ব, সেই বিন্দুটি বৃত্তের বাইরে থাকবে এবং সেই বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে বেশি হবে OP এর তুলনায়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে কেন্দ্র O থেকে XY এর উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্বের তুলনায় OP ক্ষুদ্রতম, OP সবচাইতে ছোট। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব বৃত্তের কেন্দ্র O এবং XY এর উপর অবস্থিত যে কোনো বিন্দুর মধ্যের দূরত্ব OP এর তুলনায় ক্ষুদ্রতম। XY এর উপর আমরা যে কোনো বিন্দু লই না কেন, সেই বিন্দুটির দূরত্ব কেন্দ্র থেকে যা হবে তা সবসময় OP এর চাইতে বেশি হবে, অর্থাৎ OP হবে ক্ষুদ্রতম। এখানে কি লেখা হয়েছে? এখন পি বিন্দু ছাড়া XY এর উপর অবস্থিত যে কোনো বিন্দুর জন্য ইহা সত্য। অতএব বৃত্তের কেন্দ্র এবং XY এর উপর অবস্থিত যে কোনো বিন্দুর মধ্যের দূরত্ব OP এর তুলনায় বৃহত্তম হবে। OP এর তুলনায় বৃহত্তম হবে মানে OP থেকে বড় হবে। তার মানে কি? তার মানে হচ্ছে OP ক্ষুদ্রতম। OP এর তুলনায় অন্য দূরত্ব যদি বৃহত্তম হয় তাহলে OP হবে ক্ষুদ্রতম। অতএব আমরা লিখতে পারবো OP ক্ষুদ্রতম। ঠিক আছে, তাহলে আমরা এখানে XY এর উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্বের তুলনায় OP ক্ষুদ্রতম সেটা প্রমাণ করেছি। এখন আমরা একটি উপপাদ্য জানি যে কোনো একটি বহিস্থ বিন্দু থেকে একটি রেখার উপর অঙ্কিত লম্ব এর দৈর্ঘ্যই সবচাইতে ছোট বা ক্ষুদ্রতম। এখানে মনে করো একটি বহিস্থ বিন্দু হচ্ছে A, রেখাটি হচ্ছে XY এবং এই রেখার উপর এই বহিস্থ বিন্দু থেকে মনে করো এখানে তিনটি রেখা অঙ্কন করা হয়েছে। একটি হচ্ছে মনে করো AP, একটি হচ্ছে AQ, একটি হচ্ছে AR। তাহলে এখানে এই বহিস্থ বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত রেখাগুলোর মধ্যে লম্বের দৈর্ঘ্য হবে সবচাইতে ছোট বা ক্ষুদ্রতম। তাহলে এখানে লম্বভাবে অঙ্কন করা হয়েছে AP, তাহলে AP হবে সবচাইতে ক্ষুদ্রতম উপপাদ্য মতে।
তাহলে আমরা উল্টাভাবে বলতে পারি যে বহিস্থ বিন্দু থেকে একটি রেখার উপর অঙ্কিত রেখাগুলোর মধ্যে ক্ষুদ্রতম রেখাটি হবে এই রেখার উপর লম্ব। তার মানে এখানে কেন্দ্র অ থেকে XY রেখার উপর দুইটি রেখা অঙ্কন করা হয়েছে, একটি OP একটি OQ, এবং এর মধ্যে আমরা প্রমাণ করেছি OP ক্ষুদ্রতম অন্য প্রত্যেকটি রেখা দূরত্বের চাইতে। এখানে XY এর উপর যে কোনো বিন্দুর দূরত্বের তুলনায় OP হচ্ছে ক্ষুদ্রতম, তাহলে OP সবচাইতে ছোট, সেজন্য সেটা XY এর উপর লম্ব হতে হবে। যদি লম্ব না হয় তাহলে তার দূরত্ব ক্ষুদ্রতম হবে না। সেজন্য যেহেতু OP সব ক্ষুদ্রতম, তাই OP XY এর উপর লম্ব। তাহলে আমরা লিখতে পারবো অতএব OP লম্ব XY। প্রমাণ করার কথা ছিল OP লম্ব XY, প্রমাণিত হয়ে গেছে, প্রুভড। তাহলে OP লম্ব XY অর্থাৎ বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব। যে কোনো একটি বৃত্তের যে কোনো একটি স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব, এই উপপাদ্যটি আমরা প্রমাণ করেছি। এই উপপাদ্যের যে লাইন বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব, এই লাইনটি তোমরা মুখস্থ করে রাখবে, কারণ পরবর্তী যে অঙ্ক যেগুলো আছে, পরবর্তী যে প্রমাণ যেগুলো আছে, সেই প্রমাণগুলো করার সময় আমাদের এই উপপাদ্যটি লাগবে। ঠিক আছে? ঠিক আছে, তো এখন তোমরা খাতায় উঠিয়ে নিতে পারো। তো আমরা 10.1 উপপাদ্য প্রমাণ করেছি। এখন আমরা অনুশীলনীতে চলে যাব। অনুশীলনী 10.1। অনুশীলনীর 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি বৃত্তের কতটি স্পর্শক থাকতে পারে। সেটা আমরা আগেই আলোচনা করেছি যে একটি বৃত্তের উপর যেহেতু অসংখ্য বিন্দু আছে, প্রত্যেকটি বিন্দু দিয়ে একটি করে স্পর্শক অঙ্কন করা যাবে। সুতরাং বৃত্তের উপর অসংখ্য বিন্দু যেহেতু আছে, একটি বৃত্তের অসংখ্য স্পর্শক অঙ্কন করা যেতে পারে। একটি বৃত্তের কতটি স্পর্শক থাকতে পারে? একটি বৃত্তের অসংখ্য স্পর্শক থাকতে পারে। 10.1 অনুশীলনীর 1 নম্বর প্রশ্নের আনসার হলো একটি বৃত্তের অসংখ্য স্পর্শক থাকতে পারে। ঠিক আছে, তারপর 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে শূন্যস্থান পূর্ণ করো। 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে শূন্যস্থান পূর্ণ করো। 2-এর 1 নম্বরে দেওয়া আছে বৃত্তের স্পর্শক বৃত্তটিকে ড্যাশ বিন্দুতে ছেদ করে। আমরা আলোচনা করেছি যে বৃত্তের স্পর্শক বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতে স্পর্শ করে বা ছেদ করে। তাহলে 2-এর 1 নম্বর বৃত্তের স্পর্শক বৃত্তটিকে ড্যাশ বিন্দুতে ছেদ করে। এখানে কি হবে? বৃত্তের স্পর্শক বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করে। 2-এর 1 নম্বর বৃত্তের স্পর্শক বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করে। একটি বিন্দুতে ছেদ করে। এখানে
শূন্যস্থানের জায়গায় আমরা কি লিখেছি, একটি লিখেছি। বৃত্তের স্পর্শক বৃত্তটিকে ড্যাশ বিন্দুতে ছেদ করে, আমরা লিখেছি একটি বিন্দুতে ছেদ করে। সুতরাং এই শূন্যস্থানের জায়গায় যা লেখা হয়েছে তাকে আন্ডারলাইন করে দেব। ঠিক আছে, 2-এর 1 নম্বর গেল। তারপর 2-এর 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কোনো বৃত্তকে দুটি বিন্দুতে ছেদকারী সরলরেখাকে বৃত্তটির একটি ড্যাশ বলা হয়। কোনো বৃত্তের দুইটি বিন্দুতে ছেদকারী, অর্থাৎ যদি কোনো রেখা বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে তাহলে সেই রেখাটিকে বৃত্তটির কি বলা হয়। আমরা আলোচনার মধ্যে দেখেছি যে যদি একটি রেখা বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে তাহলে সেই রেখাটিকে বলা হয় বৃত্তটির ছেদক। তো এখানে বলা হয়েছে কোনো বৃত্তকে দুটি বিন্দুতে ছেদকারী সরলরেখাকে বৃত্তটির একটি ড্যাশ বলা হয়, আনসার হবে ছেদক বলা হয়। কোনো বৃত্তকে 2 নম্বর কোনো বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদকারী সরলরেখাকে বৃত্তটির একটি ছেদক বলা হয়। তাহলে এখানে শূন্যস্থানের জায়গায় আমরা লিখেছি ছেদক, সেটাকে আন্ডারলাইন করে দিলাম। 3 নম্বর, 2-এর 3 নম্বরে কি দেওয়া আছে, একটি বৃত্তের পরস্পর সমান্তরাল স্পর্শকের সংখ্যা সর্বাধিক ড্যাশ হতে পারে। আমরা দেখেছিলাম যে একটি বৃত্তের যে কোনো একটি বিন্দু দিয়ে যদি একটি স্পর্শক অঙ্কন করি এবং সেই বিন্দুর ঠিক বিপরীত দিকে যখন আরেকটি স্পর্শক অঙ্কন করা হবে তখন এই দুইটি স্পর্শক পরস্পর সমান্তরাল হবে এবং এই দুইটি স্পর্শকের সমান্তরাল আর কোনো স্পর্শক অঙ্কন করা যাবে না। অর্থাৎ একটি বৃত্তের পরস্পর সমান্তরাল স্পর্শকের সর্বাধিক সংখ্যা হবে 2। বৃত্তের অসংখ্য স্পর্শক অঙ্কন করা যাবে কিন্তু পরস্পর সমান্তরাল এইরকম স্পর্শকের সংখ্যা হবে সর্বাধিক 2। তাহলে 3 নম্বরে আমরা লিখব একটি বৃত্তের পরস্পর সমান্তরাল স্পর্শকের সংখ্যা বৃত্তের পরস্পর সমান্তরাল স্পর্শকের সংখ্যা সর্বাধিক 2টি হতে পারে। এখানে আমরা শূন্যস্থানের জায়গাতে 2টি লিখেছি, সেটাকে আন্ডারলাইন করে দেব। 2-এর 3 নম্বর গেল। তারপর 2-এর 4 নম্বর প্রশ্নতে বলা হয়েছে বৃত্তের স্পর্শক এবং বৃত্তের সাধারণ বিন্দুটিকে ড্যাশ বলা হয়। আমরা দেখেছিলাম যে বৃত্তের স্পর্শক এবং বৃত্তের সাধারণ যে বিন্দু, এই যদি বৃত্ত হয়, এই যদি বৃত্তের স্পর্শক হয় তাহলে স্পর্শক এবং বৃত্তের সাধারণ বিন্দু হলো এই বিন্দু, আর এই বিন্দু দিয়ে যেহেতু এই রেখাটি গেছে, এই রেখাটি এই বিন্দুতে যেহেতু স্পর্শ করেছে সুতরাং এই বিন্দুর নাম হলো স্পর্শ বিন্দু। তাহলে বৃত্তে এবং যে কোনো একটি বৃত্ত এবং স্পর্শকের সাধারণ যে বিন্দু সেই বিন্দুটির নাম হলো স্পর্শক। তো 2-এর 4 নম্বর হলো বৃত্তের স্পর্শক ও বৃত্তের সাধারণ বিন্দুটিকে বৃত্তের স্পর্শক
এবং বৃত্তের সাধারণ বিন্দুটিকে ড্যাশ বলা হয়। কি হবে? স্পর্শবিন্দু। স্পর্শবিন্দু বলা হয়। শূন্যস্থানের জায়গাতে আমরা স্পর্শবিন্দু লিখেছি। বৃত্তের স্পর্শক এবং বৃত্তের সাধারণ বিন্দুটিকে স্পর্শবিন্দু বলা হয়। এই পর্যন্ত দুই নম্বর প্রশ্নের শেষ। দুই নম্বরে 4টি প্রশ্ন দেওয়া ছিল, 4টি প্রশ্নের আনসার আমরা করেছি। তারপর একটি প্রশ্ন দেওয়া আছে 3 নম্বর। ঠিক আছে, তো 3 নম্বর প্রশ্নটি হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত PQ স্পর্শক বৃত্তটির কেন্দ্রগামী একটি রেখাকে কিউ বিন্দুতে এমনভাবে ছেদ করে যাহাতে OQ = 12 সেন্টিমিটার। তাহলে PQ এর দৈর্ঘ্য হবে, অপশন 4টি দেওয়া আছে, A 12 সেন্টিমিটার, B 13 সেন্টিমিটার, C 8.5 সেন্টিমিটার, D √119 সেন্টিমিটার। কোনটি শুদ্ধ হবে? তো দেখো, এখানে বলা হয়েছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত অকেন্দ্রীয় বৃত্তের। তো এখানে আমরা কি করব? 3 নম্বর প্রশ্ন করার জন্য প্রথম আমরা একটি চিত্র অঙ্কন করব। 5 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত অকেন্দ্রীয় বৃত্তের। তাহলে এখানে আমরা একটি বৃত্ত অঙ্কন করব, অকেন্দ্রীয় বৃত্ত। এই মনে করো আমরা একটি বৃত্তের রাফ চিত্র অঙ্কন করলাম। এই বৃত্তের কেন্দ্র হলো O। তাহলে এই বৃত্তটি হবে অকেন্দ্রীয় বৃত্ত এবং অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত PQ স্পর্শক। তাহলে এখানে পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে। এই মনে করো পি বিন্দুতে অঙ্কিত PQ স্পর্শক। তাহলে এখানে এই অংশটুকু হচ্ছে স্পর্শক, যেহেতু PQ স্পর্শক বলা হয়েছে এবং পি স্পর্শবিন্দু বলা হয়েছে, তাহলে স্পর্শবিন্দু থেকে কিউ বিন্দু পর্যন্ত এটি হবে একটি স্পর্শক। এখন বৃত্তটির কেন্দ্রগামী একটি রেখাকে কিউ বিন্দুতে এমনভাবে ছেদ করে, এই যে পি বিন্দুতে অঙ্কিত যে স্পর্শক, সেই স্পর্শকটি বৃত্তটির কেন্দ্রগামী একটি রেখাকে, কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়া একটি রেখাকে এই স্পর্শক কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে বৃত্তের কেন্দ্রগামী একটি রেখা মনে করো এখানে আমি অঙ্কন করলাম এই রেখা। এই রেখাটি এই স্পর্শককে এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দুটি হবে কিউ। এখন বলা হয়েছে যে কেন্দ্রগামী একটি রেখাকে কিউ বিন্দুতে এমনভাবে ছেদ করে যাহাতে OQ = 12 সেন্টিমিটার হয়। ও এবং কিউ এই দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে PQ এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে PQ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, পি থেকে কিউ এর দূরত্ব কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে অপশন দেওয়া আছে, অপশন যেহেতু দেওয়া আছে সুতরাং তোমাকে এই চিত্র অঙ্কন করে ডিরেক্ট যতটুকু সম্ভব শর্টকাটে তুমি নিজে করতে পারো, কিন্তু আমি একটু ডিটেলসভাবে বোঝানোর জন্য ডিটেলসভাবে করে দিচ্ছি। যদি বলা হয় যে তাহলে PQ এর দৈর্ঘ্য নির্ণয় করো, তখন কিন্তু তোমাকে সম্পূর্ণটি করতে হবে। আর যদি PQ এর দৈর্ঘ্য হবে নিচে 4টি অপশন দেওয়া থাকে, তাহলে শর্টকাটে তুমি শুধু PQ এর দৈর্ঘ্যটি নির্ণয় করলেই চলবে। এখানে আমি ডিটেলস করে দেবো যাতে বুঝতে সুবিধা হয়, এবং প্রশ্নটি যদি PQ এর দৈর্ঘ্য নির্ণয় করো অপশন না দিয়ে যদি PQ এর দৈর্ঘ্য নির্ণয় করো বলা হয়, তাহলে তোমাকে কিভাবে করতে হবে সেজন্য আমি ডিটেলস করে দেবো। আমরা কি করেছি, প্রথম আমরা চিত্র অঙ্কন করেছি। কার চিত্র অঙ্কন করেছি? অকেন্দ্রীয় একটি বৃত্তের। এই অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক
পি কিউ। বৃত্তটির কেন্দ্রগামী একটি রেখাকে কিউ বিন্দুতে ছেদ করেছে, এটি দেওয়া আছে। তাহলে আমরা লিখব দেওয়া আছে অকেন্দ্রীয় ও এখানে এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে দেওয়া আছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পি কিউ বৃত্তটির কেন্দ্রগামী একটি রেখাকে কিউ বিন্দুতে এমনভাবে ছেদ করে যাহাতে OQ equal to 12 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা নির্ণয় করব PQ এর দৈর্ঘ্য। আমরা নির্ণয় করব। এখানে দেখো বৃত্তের একটি ব্যাসার্ধ আমরা অঙ্কন করব, যেহেতু এখানে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত অকেন্দ্রীয় বৃত্তের, মানে এই বৃত্তের ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো ব্যাসার্ধ মানে হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং বৃত্তস্থ যে কোনো বিন্দু সংযোগকারী রেখা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে পি বিন্দুটি হচ্ছে বৃত্তস্থ বিন্দু, যেহেতু সেটি স্পর্শ বিন্দু তাহলে এটি বৃত্তের উপর অবস্থিত থাকবে। তার মানে এই পি বিন্দুটি হচ্ছে বৃত্তস্থ বিন্দু, বৃত্তের উপর অবস্থিত বিন্দু। এখন কেন্দ্র ও থেকে এই বৃত্তস্থ বিন্দু পর্যন্ত টানা রেখা হচ্ছে ওপি, তাহলে ওপি হবে একটি ব্যাসার্ধ। তাহলে আমরা লিখব এখানে এবং ওপি বৃত্তটির একটি ব্যাসার্ধ। তাহলে এখানে যেহেতু 5 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত বলা হয়েছে অকেন্দ্রীয় বৃত্ত, তাহলে এই অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরেছি এখানে ওপি, তাহলে ওপি হবে 5 সেন্টিমিটার। অতএব ওপি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এখন দেখো এখানে আমরা OQ, PQ এবং OP এই তিনটি বাহুর দ্বারা একটি ত্রিভুজ গঠিত হয়েছে। এই ত্রিভুজের OQ বাহু হচ্ছে 12 সেন্টিমিটার, OP বাহু হচ্ছে 5 সেন্টিমিটার, PQ বাহু কত সেটা নির্ণয় করতে হবে। এখন এই যে ত্রিভুজ OPQ, এই ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ? এটি হবে সমকোণী ত্রিভুজ। কেন? সমকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, তো এই ত্রিভুজের পি কোণ হবে 90 ডিগ্রি। যেহেতু এই ত্রিভুজের পি কোণ 90 ডিগ্রি, সেজন্য এটি একটি সমকোণী ত্রিভুজ। এখন এই পি কোণ 90 ডিগ্রি সেটা তো প্রশ্নে দেওয়া নেই, কীভাবে আমরা বুঝবো যে পি কোণটি 90 ডিগ্রি? দেখো আমরা উপপাদ্য 10.1 প্রমাণ করেছিলাম যে বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব। যখন দুইটি রেখা পরস্পরের লম্ব হবে তখন দুইটি রেখার মিলন বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে এই কোণটি হবে 90 ডিগ্রি। এটি হচ্ছে বৃত্তের স্পর্শক এবং এটি হচ্ছে বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, দুইটি পরস্পরের লম্ব, তাহলে এই কোণ হবে 90 ডিগ্রি। আর এই কোণ 90 ডিগ্রি হলে এই OPQ হবে সমকোণী ত্রিভুজ। তাহলে এখন আমরা লিখব, আমরা জানি
বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব। তাহলে অপি পিকিউ এর উপর লম্ব হবে। তাহলে আমরা অতএব অপি লম্ব পিকিউ। এখন অপি যদি পিকিউ এর উপর লম্ব হয় তাহলে এই কোণ হবে 90 ডিগ্রি। এই কোণ হলো অপি কিউ, কোণ অপি কিউ হবে 90 ডিগ্রি। অতএব কোণ অপি কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে অপি কিউ কোণ যদি 90 ডিগ্রি হয়, এই ত্রিভুজ অপি কিউ হবে একটি সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ অপি কিউ একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখন দেখো এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি হয় অতিভুজ এবং বাকি দুটোর একটি ভূমি একটি লম্ব। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাইথাগোরাসের সূত্র জানি যে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, বা অতিভুজের বর্গ অপর বাহুদ্বয়ের বর্গের সমষ্টির সমান। তাহলে এখানে অতিভুজ হচ্ছে অকিউ, অকিউ স্কয়ার ইকুয়াল টু হবে অপি স্কয়ার প্লাস পিকিউ স্কয়ার। তাহলে এখন আমরা লিখব পাইথাগোরাসের সূত্র মতে পাইথাগোরাসের সূত্র মতে অতিভুজের স্কয়ার, অতিভুজ হচ্ছে অকিউ, অকিউ এর স্কয়ার ইকুয়াল টু হবে বাকি দুইটোর বাহুর স্কয়ারের যোগফল, মানে অপি স্কয়ার প্লাস পিকিউ স্কয়ার। ঠিক আছে, পাইথাগোরাসের সূত্র মতে আমরা পেয়েছি অকিউ স্কয়ার ইকুয়াল টু অপি স্কয়ার প্লাস পিকিউ স্কয়ার। এখন অকিউ এবং অপি এর মান দেওয়া আছে, পিকিউ এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে এই সমীকরণে যদি আমরা অকিউ এবং অপি এর মান স্থাপন করি, পিকিউ এর মান পেয়ে যাব। ইমপ্লাইজ অকিউ স্কয়ার, অকিউ এর মান ছিল 12 সেন্টিমিটার। তাহলে অকিউ এর মান 12, অকিউ স্কয়ার মানে 12 স্কয়ার ইকুয়াল টু অপি স্কয়ার, অপির মান হলো 5 সেন্টিমিটার। তো অপি স্কয়ার মানে 5 স্কয়ার প্লাস পিকিউ স্কয়ার। তো পিকিউ এর মান আমরা নির্ণয় করব, পিকিউ স্কয়ার ইমপ্লাইজ 12 এর স্কয়ার করলে হবে 144 ইকুয়াল টু 5 এর স্কয়ার করলে হবে 25 প্লাস পিকিউ স্কয়ার ইমপ্লাইজ এখন পিকিউ স্কয়ারের মান হবে 144 মাইনাস 25। এখানে পিকিউ স্কয়ারের সাথে 25 এর সামনে ছিল প্লাস, সুতরাং সেটাকে যখন 144 এর সাথে আনা হবে সেটা মাইনাস হয়ে আসবে। ইমপ্লাইজ পিকিউ স্কয়ার ইকুয়াল টু, এখানে মাইনাস করতে হবে 144 থেকে 25 মাইনাস 14 থেকে 5 গেলে 9, 13 থেকে 3 থেকে 2 গেলে 1, 1 এর 1। তাহলে পিকিউ স্কয়ার ইকুয়াল টু হলো 119। আমরা নির্ণয় করব পিকিউ এর মান। তাহলে যদি আমরা বর্গমূল নেই উভয় দিকে তাহলে স্কয়ার সরে যাবে। পিকিউ স্কয়ারের বর্গমূল নিলে স্কয়ারের বর্গমূলে কাটা যাবে, থাকবে পিকিউ ইকুয়াল টু 119 এর বর্গমূল হবে √119। এখানে এই 119 এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং তার বর্গমূল পূর্ণ সংখ্যা আসবে না, সেজন্য আমরা এখানেই রেখে দেব। এখন পিকিউ এর মান আমরা পেয়েছি √119। তাহলে এখানে অপশনে 119 সেন্টিমিটার আছে, সেই অপশনটি হলো ডি। সুতরাং এই প্রশ্নের ক্ষেত্রে ডি অপশনটি শুদ্ধ। ঠিক আছে, তাহলে আমরা নিচে লিখে দেব অতএব পিকিউ ইকুয়াল টু √119।
এবং একক হবে সেন্টিমিটার, যেহেতু বাকি বাহুগুলো সেন্টিমিটারে দেওয়া ছিল। এই হলো আনসার। যদি শর্ট কোয়েশ্চন দেওয়া থাকে, অপশনাল কোয়েশ্চন যদি হয়, তাহলে তোমার এই যে দেওয়া আছে এগুলো তোমার লেখার প্রয়োজন নেই। কেবলমাত্র তুমি এখান থেকে চিত্র দেখলেই বুঝতে পারবে যে এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। সেক্ষেত্রে পাইথাগোরাসের সূত্র ব্যবহার করে তুমি কেবল পিকিউ এর মানটি নির্ণয় করে শুদ্ধ অপশনটি লিখে দেবে। ঠিক আছে, তো এই পর্যন্ত। তারপর 4 নম্বর প্রশ্নটি কিন্তু প্রয়োজন নেই, খুব বেশি প্রয়োজন নেই, সেজন্য 4 নম্বর প্রশ্ন আর করব না। এই পর্যন্ত 10.1 অনুশীলনী শেষ। তো আজকে এতটুকুই থাকলো। ঠিক আছে।